أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আজকের আলোচনা হবে 503 ধারা থেকে 511 ধারা পর্যন্ত। 503 ধারা থেকে 511 ধারা পর্যন্ত। আজকে রিভিশন দেব না, ঠান্ডা লাগছে। আজকে সরাসরি নতুন ধারা আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। 500 পরে আছে ধারা 503। 503 ধারায় বলা আছে অপরাধমূলক ভীতি প্রদর্শন, অর্থাৎ ভয় ভীতি প্রদর্শন করা, সেটা হবে অপরাধমূলক, অর্থাৎ অপরাধ করার জন্য যদি কোনো ব্যক্তিকে ভয় ভীতি প্রদর্শন করা হয় তাহলে সেই ভয় ভীতি প্রদর্শনটা হবে অপরাধমূলক ভীতি প্রদর্শন। ধারা 503। আমরা 403 ধারায় পড়ছিলাম অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। 404 ধারায় মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎকরণ। ধারা 405 অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, এই অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। আর ধারা 503 অপরাধমূলক ভীতি প্রদর্শন। এই দুইটা একটু প্যাচ লাগে, প্রায় সেম ক্যাটাগরির। এবং 405 503, 405 আর 503 ধারা। তাহলে অপরাধমূলক ভীতি প্রদর্শন বলতে কি বোঝায়? অপরাধমূলক ভীতি প্রদর্শন, অপরাধমূলক ভীতি প্রদর্শন যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শন করে বা ভীতি প্রদর্শন করার উদ্দেশ্যে বা ভীতি প্রদর্শন করার অভিপ্রায়ে দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন করে, তাহলে তাকে অপরাধমূলক ভীতি প্রদর্শন বলে। ধারা 503। এখন অপরাধমূলক ভীতি প্রদর্শনটা কিভাবে হবে বা কখন হবে? উদাহরণ: রহিম অন্য গ্রামে বসবাসরত রতনকে ভীতি প্রদর্শন করে যে টাকা না দিলে তার ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। কে ভীতি প্রদর্শন করে? রহিম ভীতি প্রদর্শন করে তার প্রতিবেশী গ্রামে বসবাসরত রতনকে, অথবা অন্য গ্রামে বসবাসরত তাকে রতনকে ভীতি প্রদর্শন করে যদি টাকা পয়সা না দেয় তাহলে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। অথবা সাদা কাপড় পাঠিয়ে ভীতি প্রদর্শন করে যে এই কাপড়ে তাকে কাফন পরানো হবে। কি হবে? কাফন পরানো হবে। এখানে রহিমের কি আছে? অপরাধমূলক ভীতি প্রদর্শন করার অপরাধ আছে। ধারা 503। তাহলে অপরাধমূলক ভীতি প্রদর্শন বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শন করে তার দেহ মন সুনাম নষ্ট করে বা ক্ষতি করে বা ক্ষতি করার উদ্দেশ্যে যদি এই ভীতি প্রদর্শনটা করে তাহলে তাকে অপরাধমূলক ভীতি প্রদর্শন বলে। এখন অপরাধ কখন হবে? যখন ওই অপরাধমূলক কাজটার ভেতরে, যে কাজটার জন্য এই ভীতি প্রদর্শন করবে, সেই ভীতি প্রদর্শনের ভিতরে বা সেই কাজটার ভিতরে বা কাজটার মধ্যে যদি যে ব্যক্তি ভীতি প্রদর্শন করবে তার যদি কোনো স্বার্থ নিহিত থাকে তাহলে সেটা অবশ্যই হবে অপরাধমূলক ভীতি প্রদর্শন। ধারা 503। অপরাধমূলক ভীতি প্রদর্শনের ক্ষেত্রে অবশ্যই অপর কোনো ব্যক্তির দেহ বা সুনাম তার কি করতে হবে? ক্ষতি সাধন হতে হবে বা কোনো সম্পত্তির ক্ষতি সাধন হতে হবে। তাহলে সেটা কি হবে? অপরাধমূলক ভীতি প্রদর্শন হবে। আর ভীতি প্রদর্শনের ক্ষেত্রে অবশ্যই ভয়ভীতি দেখাইতে হবে। ভয়ভীতি ছাড়া কি হবে না? ভীতি প্রদর্শন হবে না। আপনি যদি ভীতি প্রদর্শন না করেন বা ভয়ভীতি যদি না দেখান
তাহলে সেটা অবশ্যই ভীতি প্রদর্শনমূলক কোনো অপরাধ হবে না। আপনি প্রতিবেশী গ্রামের বা অন্য কোনো গ্রামের বা আপনার প্রতিবেশী কোনো ব্যক্তিকে যদি ভয়ভীতি প্রদর্শন করেন, আগে গ্রাম অঞ্চলে সাধারণত দেখা যেত, আমরা সাধারণত দেখছি, কোনো একটা বাড়িতে চিঠি পাঠিয়ে দিছে, চিঠি পাঠিয়ে দিয়ে বলছে যে তুমি এই জায়গায় এই টাকা নিয়ে চলে আসবে, যদি না নিয়ে আসো তাহলে তোমাকে মেরে ফেলবো, তোমার ছেলেকে মেরে ফেলবো, তোমার মেয়েকে মেরে ফেলবো, একে মেরে ফেলবো, ওকে মেরে ফেলবো। এই বিষয়ে কি হয়? এই বিষয়ে ভীতি প্রদর্শন করা হয়, অপরাধমূলক ভীতি প্রদর্শন। ধারা 503, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শন করার উদ্দেশ্যে বা ভীতি প্রদর্শন করার অভিপ্রায়ে তার দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন করে বা ক্ষতি সাধন করার চেষ্টা করে বা ভীতি প্রদর্শন করে ক্ষতি করে, তাহলে ওই ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছে বলে গণ্য হবে। ধারা 503। ধারা 506, অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি। তাহলে ধারা 503-এ অপরাধমূলক ভীতি প্রদর্শনের সংজ্ঞা। ধারা 506, অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি। যে ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডনীয় হবে বা সে অপরাধী হিসেবে গণ্য হবে। কত ধারায়? 506 ধারায়। তাহলে যদি কোনো ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করে তাহলে তার শাস্তি হবে কত ধারায়? কয় ধারায়? ধারা 507। ধারা 507। 507-এ বলা আছে বেনামে চিঠিপত্রের সাহায্যে অপরাধমূলক ভীতি প্রদর্শন। আমি একটু আগেই বলছি যে গ্রামে গঞ্জে সাধারণত যে সকল বাড়ি একটু উচ্চবিত্তশালী বা ধনী টাইপের যে সকল লোকজন আছে তাদেরকে কি করা হতো, আগে চিঠি দেওয়া হতো। এটা হলো বেনামে চিঠিপত্রের সাহায্যে অপরাধমূলক ভীতি প্রদর্শন। বেনামে চিঠি কেন বলা হয়েছে? বেনামি মানে আমি একজন ব্যক্তিকে চিঠি পাঠাইলাম, তার কাছে ঠিকই যাবে, কিন্তু আমি যে চিঠি পাঠাইলাম আমার কোনো নাম ধাম ওই চিঠির ভিতরে উল্লেখ করা নাই, এই চিঠি হলো বেনামি চিঠি। আমাদের ডিপার্টমেন্টে অনেক বেনামি দরখাস্ত পড়ে, অনেক বেনামি কি হয়, আবেদন পড়ে। কি করে? একজন আর একজনের বিরুদ্ধে লেখালেখি করে যে অমুকে এই কাজ করেছে, অমুকে এই কাজ করে, অমুকে এই কাজ করে। ঠিক আছে? এই যে বিষয়গুলা বেনামি চিঠি বা বেনামি দরখাস্ত, বেনামি চিঠি, এখানে 507 ধারায় বলা আছে বেনামি যদি চিঠি পত্রের সাহায্যে অপরাধমূলক ভীতি প্রদর্শন করা হয় তাহলে সেই ব্যক্তি অবশ্যই 507 ধারা অনুযায়ী অপরাধী হবে। অর্থাৎ যে ব্যক্তি বেনামি চিঠিপত্রের সাহায্যে বা নিজের নাম, ঠিকানা বা পরিচয় গোপন করে অথবা সকল প্রকার সাবধানতা অবলম্বন করে অপরাধমূলক ভীতি প্রদর্শন করে তাহলে তিনি 507 ধারা অনুযায়ী অবশ্যই অপরাধী হবেন। ধারা 507। অর্থাৎ বেনামে যখন চিঠি লেখা হবে তখন আপনার আমার কোনো পরিচয় থাকবে না, আমাদের কোনো নাম ধাম থাকবে না। আমরা কি করব? অতি গোপনীয়তার সাথে বা অতি সাবধানতা অবলম্বন পূর্বক সেই চিঠি লিখব। লেখা শেষে যে ব্যক্তিকে ভীতি প্রদর্শন করা প্রয়োজন তার কাছে বা তার বরাবর সেই চিঠিটা আমরা প্রেরণ করে দিয়ে দেব। ওই চিঠিতে যদি আপনার আমার কোনো যদি নাম না থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে? বেনামি চিঠি হবে। অথবা আমাদের যদি পরিচয় না থাকে সেটা অবশ্যই বেনামি চিঠি হবে। এই বেনামি চিঠির সাহায্যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শন করে তাহলে ওই ব্যক্তি 507 ধারা অনুযায়ী অপরাধী হবে। ধারা 507। তাহলে 503 ধারায় বলা হয়েছে অপরাধমূলক ভীতি প্রদর্শন শাস্তি। ধারা 506। 507 ধারায় বলা হয়েছে বেনামি চিঠিপত্রের সাহায্যে বা চিঠিপত্রের মাধ্যমে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যদি ভীতি প্রদর্শন করে তাহলে শাস্তি। ধারা 507। ধারা 508। 508 ধারায় বলা আছে কোনো ব্যক্তিকে দৈব আক্রোশে কবলিত হবে বিশ্বাস করে কোনো কাজ সম্পাদন করা। অর্থাৎ এখানে সাধারণত গ্রাম অঞ্চলে যে বিষয়গুলো দেখা যায়, কবিরাজি কার্যক্রম, কবিরাজ, জিন, ভূত, প্রেত, এই সকল যে কার্যক্রম যারা করে এই সকল ব্যক্তিদের কথা বলা হয়েছে। দৈব আক্রোশটা কি বা দৈব বিপদটা কি?
দৈব আক্রোশ বা দৈব বিপদ বলতে সাধারণত বোঝানো যায়, যে জিনিসটা বোঝা হয় সেটা হলো পীর, ফকির বা আউলিয়া টাইপের যে এই ব্যক্তিগুলা যে থাকে, পীর ফকির বা জিন ভূত প্রেত কবিরাজ টাইপের যে লোকগুলো আছে, এই লোকগুলাকে মনে করা হয় যে এরা যদি একটু রাগ করে তাহলে হয়তো জিন ভূত প্রেত এগুলো আমাদের কি করতে পারে, আক্রমণ করতে পারে, বা এই সকল ব্যক্তিদের দ্বারা আমরা কি হতে পারি, দৈব আক্রোশের শিকার হতে পারি। এই সকল ব্যক্তিগণ যদি কি করে, আপনাকে দৈব আক্রোশের ভয় দেখিয়ে আপনার দ্বারা কোনো কাজ করে নেয়, অথবা যে কাজ করতে আপনি বাধ্য না সেই কাজ যদি আপনার মাধ্যমে করায়, অথবা যে কাজ করতে আপনি বাধ্য, আপনি যে কাজ করতে আইনত বাধ্য সেই কাজ করা থেকে যদি আপনাকে বিরত রাখে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই অপরাধী হবে ধারা 508। ধারা 508 অর্থাৎ দৈব আক্রোশের ভয় দেখিয়ে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কার্য সম্পাদনে যদি বাধ্য করে, বা কোনো কার্য করতে যদি বাধ্য করে, অথবা যে কাজ করতে সে আইনত বাধ্য কিন্তু সেই কাজ করা থেকে যদি বিরত রাখে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই অপরাধী হবে। কত ধারায়? ধারা 508 ধারায়। ধারা 508। এখানে একটা উদাহরণ দেওয়া যায় বা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হলো কামাল জামালের দরজায় ধর্ণা দেয়া বসে। কে ধর্ণা দেয়? কামাল। কার? জামালের দরজায়, মানে জামালের বাড়িতে কি করে, ধর্ণা দিয়ে বসে। সে জামালকে বুঝাইতে চায় তার ধর্ণার ফলে জামাল দৈব আক্রোশের লক্ষ্যে পরিণত হবে। এখানে এই যে ভয় বা ভীতি প্রদর্শন করা হইতেছে, কামাল কি করতেছে, জামালের বাড়ির সামনে ধর্ণায় বসতে। এখন আমাদের তো অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জন ধর্ণায় বসতেছে, এই করব সেই করব, না দিলে এই করব না সেই করব না। এখন এই যে ধর্ণা দিয়ে বসতেছে, এখন বসা শেষে কামাল কি বলতেছে, কামাল জামালকে বলতেছে, মানে কোনো একটা অপরাধমূলক কাজ করার জন্য বা কোনো একটা কাজ করে দেওয়ার জন্য, যদি সে কাজটা করে না দেয় তাহলে জামাল কি হবে, দৈব আক্রোশের শিকার হবে। এই যে এখানে কামাল জামালকে দৈব আক্রোশের ভয় দেখাইতেছে, এই ভয় দেখানোর কারণেই কামাল কি হবে, 508 ধারায় অপরাধী হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দৈব আক্রোশের ভয় দেখিয়ে বা দৈব আক্রোশে কবলিত হতে পারে এরূপ সম্ভাবনাময় কোনো কিছুর ভয় দেখিয়ে কোনো কার্য যদি করে নেয় বা কোনো কার্য সম্পাদন করতে যদি বাধ্য করে, অথবা কোনো কার্য করতে সে যদি আইনত বাধ্য হয়, সেই কাজ করা থেকে যদি বিরত রাখে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই অপরাধী হবে। ধারা 508। ধারা 508। এখানে একটা উদাহরণ দেই। খবির দবিরকে হুমকি দেয় যে তার কথা মতো কাজ না করলে খবির তার একমাত্র পুত্রকে হত্যা করে দবিরকে দৈব আক্রোশে ফেলবে। অর্থাৎ ওই জিন পেট ভূত এই সকল কার্যক্রমের ভিতরে কি করবে, সে দৈব আক্রোশের ভয় দেখায় যে সে যদি তার কথা না শোনে তাহলে তার ছেলেকে মেরে ফেলা হবে এবং তাকে দৈব আক্রোশে ফেলা হবে। এখানে খবির কি করছে, এখানে দৈব আক্রোশের অপরাধে সে অপরাধী হিসেবে গণ্য হবে। ধারা 508। অর্থাৎ জিন পেট ভূত বা ফকির কবিরাজ বা পীর বা গুরুর অভিসম্পাদ বা গুরুর অভিশাপ, অর্থাৎ আমরা যে যে কথাগুলো মনে করি, আমরা গ্রামের মানুষ খুবই সাধারণ অতি সহজ সরল মানুষ, আমরা মনে করি পীর বাবা যারা আছে, ফকির যারা আছে, এইসব গুরু টাইপের যে সকল লোকজন গুলো আছে বা কবিরাজ টাইপের যে লোকগুলা আছে, তাদের সাথে যদি চলাচল থাকে, তারা যদি আমরা সাধারণত মনে করি যে তারা যদি কোনো কারণে রাগ বা গোসা যদি করে, তাহলে হয়তো আমাদের দৈব আক্রোশে ফেলতে পারে বা আমরা দৈব আক্রোশের শিকার হইতে পারি। এই দৈব আক্রোশের শিকার হওয়া থেকে বাঁচতে অনেক সময় কি করা হয়, গ্রামের মানুষজন নিজে খাইতে পারে না বা নিজের ছেলে মেয়েকে খেতে দিতে পারে না, তারা কি করে, তাদের টাকা পয়সা দিয়ে গরু ছাগল মনে করেন যে বিভিন্ন দামি দামি জিনিস এই সকল ফকির পীর এই যে যারা আছে এই সকল ব্যক্তিদেরকে কি করে, মানে ভোগ দেয় বা খাওয়ায় এদেরকে খাওয়ায় বা খাওয়ানোর জন্য কি করে, নিয়ে যায়। নিজে খাইতে পারে না কিন্তু নিজে বাঁচার উদ্দেশ্যে, ওই দৈব আক্রোশের হাত থেকে বাঁচার উদ্দেশ্যে কি করে, এই সকল ব্যক্তির কাছে এই সকল জিনিসপত্র কি করা হয়, নিয়ে যাওয়া হয়। এই যে দৈব আক্রোশের ভয়টা যে থাকে, গ্রামের মানুষগুলা যে এই দৈব আক্রোশের ভয়টা যে পায়, আর যে ব্যক্তি এই দৈব আক্রোশের ভয় দেখায় সেই ব্যক্তি 508 ধারা অনুযায়ী অপরাধী হবে। ধারা 508। তাহলে 503 ধারায় বলা হয়েছে অপরাধমূলক যদি কোনো ব্যক্তি ভীতি প্রদর্শন করে,
তাহলে তিনি অপরাধী হবেন, শাস্তি হবে ধারা 506। আর 507 ধারায় বলা হয়েছে বেনামি চিঠিপত্রের সাহায্যে, অর্থাৎ আপনি এমন ভাবে চিঠি লিখলেন, চিঠি লিখে আপনার পরিচয় গোপন করলেন, আপনার নাম ঠিকানা গোপন করলেন, অথবা আপনি অতি সাবধানতার সাথে কি করলেন, চিঠি পাস করলেন। এই বেনামি চিঠিপত্রের সাহায্যে যদি কোনো ব্যক্তিকে আপনি ভয়ভীতি প্রদর্শন করেন, তাহলে আপনার অপরাধ হবে ধারা 507। কত ধারায়? ধারা 507-এ। ধারা 508 ধারায় বলা হয়েছে দৈব আক্রোশের ভয় দেখিয়ে অন্যকে প্ররোচিত করে যদি আপনি কোনো কার্য সম্পাদন করতে বাধ্য করেন, অথবা যে কার্য করতে সে বাধ্য সে কার্য করা থেকে যদি আপনি বিরত রাখেন, তাহলে আপনি অবশ্যই অপরাধী হবেন ধারা 508-এ। ধারা 508। ধারা 509। ধারা 509। এখানে দৈব আক্রোশ বলতে বিভিন্ন ধরনের বান মারা যে হয়, গ্রামের যে মানুষগুলো যে সকল কার্যক্রম করে থাকে, অমুককে বান মারা, তমককে বান মারা, অমুককে বশীকরণ করা, তারপরে এখন টিভি সিরিয়ালে দেখা যায়, বা আপনার বিভিন্ন আপনার কি বলে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, অমুক কবিরাজ এই করে ছেলে মেয়েকে, প্রেমিক প্রেমিকাকে বশীভূত করে, তারপরে স্বামী স্ত্রীর সংসারে ঠিক ঠিক করে দেয়। এই যে কার্যক্রমগুলা, এগুলা এই দৈব আক্রোশের ভয় দেখিয়ে বা দৈব আক্রোশের মাধ্যমে কি করা হয়, এগুলা কার্যক্রম সম্পন্ন করা হয়। এই দৈব আক্রোশের কার্যক্রম যারা সাধারণত করে, তারা 508 ধারা অনুযায়ী কি হবে, অপরাধী হবে। অর্থাৎ আপনাকে দৈব আক্রোশের ভয় দেখিয়ে বা দৈব আক্রোশের মাধ্যমে প্ররোচনা করে কি করে, আপনার মাধ্যমে তার কার্য হাসিল করে। যে কার্যক্রম এই ব্যক্তি করবে সে হবে 508 ধারার অপরাধী। ধারা 508। ধারা 509। ধারা 509। 509 ধারায় বলা হয়েছে কোন নারীর শালীনতার অমর্যাদার উদ্দেশ্যে কোনো মন্তব্য করা, কোনো অশালীন কথা বলা, কোনো অঙ্গভঙ্গি করা বা কোনো কাজ করা, আর যে ব্যক্তি এই কাজটা করবে সে অপরাধী হবে ধারা 509। কত ধারায়? ধারা 509। দণ্ডবিধির 354 ধারায় বলা হয়েছে, 354, এই দণ্ডবিধি আইনের 354 ধারায় বলা হয়েছে, আমরা আলোচনা করে আসছি। সেখানে বলা ছিল যদি কোনো ব্যক্তি কোনো নারীর শালীনতা নষ্ট করার জন্য, কোনো শালীনতা, নারীর শালীনতা নষ্ট করার জন্য যদি আক্রমণ করে অথবা অপরাধমূলক বল প্রয়োগ করে, তাহলে তার শাস্তি হবে ধারা 354। ধারা 354। 354-তে বলা হয়েছে ওই নারীর উপর অপরাধমূলক বল প্রয়োগ করতে হবে অথবা তাকে আক্রমণ করতে হবে। যদি আক্রমণ করা হয় তাহলে শাস্তি 354। আর যদি ওই নারীকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, কোনো কিছু প্রকাশ করা হয়, অথবা কোনো অঙ্গভঙ্গি করা হয়, বা কোনো মন্তব্য করা হয়, বা এমন কোনো কাজ করা হয় যার কারণে ওই নারীর শালীনতার কি হয়, অমর্যাদা হয়, অমর্যাদা হয়, এরূপ যদি কোনো কিছু করা হয়, তাহলে ওই ব্যক্তি অবশ্যই ধারা 509 অনুযায়ী অপরাধী হবে। কত ধারা? ধারা 509। তাহলে 509 ধারায় বলা হয়েছে যে ব্যক্তি কোনো নারীর শালীনতার অমর্যাদা করার উদ্দেশ্যে কোনো মন্তব্য করে, কোনো শব্দ করে, কোনো মন্তব্য করা বলতে মনে করেন যে মেয়ে সুন্দর, আহ অথবা দেখতে হেভি স্মার্ট, একটা সুন্দর একটা কথা বলে ফেললো, ঠিক আছে, যাতে কি হলো, ওই মেয়েটা মনক্ষুণ্ণ হলো, বা মেয়ের যে শালীনতা, মেয়ের যে শালীনতা, সেই শালীনতা সে কি করলো, নষ্ট করলো, বা শালীনতার হানি ঘটাইলো। এই হানি ঘটানোর উদ্দেশ্যে যদি কোনো শব্দ করে বা কোনো অঙ্গভঙ্গি করে, অথবা গ্রামের যে ছেলেপুলেগুলো দেখা যায় এরা কি করে, সাধারণত ভালো যদি সুন্দর মেয়ে যদি দেখে শীষ বাজায়, বিভিন্ন কটূক্তিমূলক কথা বলে, বিভিন্ন মানহানিকর বিভিন্ন ধরনের কথা বলে। এই যে কথাগুলো যে বলা হয়, বা এই যে শব্দগুলো উচ্চারণ করা হয়, বা বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়, এই মাল সেই মাল, এই যে কথাগুলা বলা হয়, এই কথাগুলা বলার মাধ্যমে বা কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে, এমন একটা অঙ্গভঙ্গি করলো, মুখ দেওয়া অঙ্গভঙ্গি হোক, হাত দেওয়া অঙ্গভঙ্গি হোক, বা শরীরের কোনো অঙ্গ দ্বারা যদি এমন কোনো অঙ্গভঙ্গি করা হয় যার কারণে অপর কোনো নারীর যদি শালীনতার যদি অমর্যাদা হয়, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবে ধারা 509। ধারা 509। 509 ধারার অপরাধ হতে গেলে এখানে কিছু কিছু কাজ হতে হবে। কিছু কিছু কাজের ভিতরে আপনার মৌখিক কোনো উচ্চারণের মাধ্যমে, আপনি মৌখিক আপনার মুখের কোনো শব্দের মাধ্যমে যদি কোনো নারীর মান সম্মানে হানি ঘটান, অথবা আপনি এমন কোনো কাজ করলেন যার মাধ্যমে কোনো নারীর কি শালীনতার অমর্যাদা হয়, অথবা এমন কোনো অঙ্গভঙ্গি করলেন যার মাধ্যমে কোনো নারীর শালীনতা হয়, এরূপ যদি কোনো কাজ করেন, তাহলে আপনি অবশ্যই 509 ধারা অনুযায়ী অপরাধী হবেন। ধারা
509। তাহলে কোনো নারীর শালীনতার অমর্যাদা করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি এমন কোনো মন্তব্য করে, এমন কোনো অঙ্গভঙ্গি করে বা এমন কোনো কাজ করে যার ফলে ওই নারীর কি হয়, শালীনতার অমর্যাদা হয়, তাহলে ওই ব্যক্তি অবশ্যই অপরাধী হবে। ধারা 509। ধারা 509। উদাহরণ: স্কুল কলেজগামী মেয়েদের রাস্তাঘাটে দেখে শীষ দেওয়া, বিভিন্ন ধরনের গান গাওয়া, ফাটতে যায়, এই যায় সেই যায়, চোখ বাঁকা করে তাকিয়ে থাকা, অথবা এমন ভাবে তাকিয়ে থাকা বা এমন ভাবে মুখ বা এমন ভাবে হাতের অঙ্গভঙ্গি করা বা অঙ্গভঙ্গি করে দেখানো, যার ফলে ওই নারীর কি হয়, আপনার শালীনতার অমর্যাদা হয়। যদি এরূপ কোনো কিছু হয় বা কোনো ব্যক্তি যদি এরূপ কোনো কাজ করে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই 509 ধারা অনুযায়ী অপরাধী হবে। ধারা 509। আর 354 ধারার অপরাধ হতে গেলে ওই নারীর উপর আক্রমণ করতে হবে অথবা অপরাধমূলক বল প্রয়োগ করতে হবে। অপরাধমূলক বল প্রয়োগ অথবা আক্রমণের ফলে যদি কোনো নারীর শালীনতা নষ্ট হয়, তাহলে 354 ধারায় অপরাধ। আর কথার মাধ্যমে, কাজের মাধ্যমে অথবা কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে, কোনো মন্তব্যের মাধ্যমে বা কোনো শিশের মাধ্যমে, কোনো গান বাজনার মাধ্যমে যদি কোনো নারীর শালীনতা নষ্ট করা হয়, তাহলে 509 ধারায় অপরাধ হবে। ধারা 509। ধারা 510। 510 ধারা: প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশোভন আচরণ। আসলে যারা নেশাগ্রস্ত ব্যক্তি, যারা নেশা করে, তাদের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, তাদের হিতাহিত কোনো জ্ঞান থাকে না। যে ব্যক্তি মাতাল অবস্থায় কোনো প্রকাশ্য স্থানে, কোথায় বলা আছে, প্রকাশ্য স্থানে, অথবা যে স্থানে প্রবেশ করা তার জন্য অনধিকার প্রবেশের শামিল, অনধিকার প্রবেশের শামিল, সেইখানে যদি সে প্রবেশ করে অথবা এমন কোন স্থানে হাজির হয়ে অশোভন কোনো আচরণ করে যা অন্যের বিরক্তির সৃষ্টি হয়, তাহলে ওই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডনীয় হবে। ধারা 510। এখানে 510 ধারায় মাতাল ব্যক্তির যে অপরাধের কথা বলা আছে, এই অপরাধের শাস্তির কথা বলা আছে বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ হবে 24 ঘন্টা। কতক্ষণ? 24 ঘন্টা। 510 ধারার যে অপরাধের যে শাস্তি, এর নিম্নে মনে হয় অন্য কোনো অপরাধে দণ্ডবিধিতে শাস্তির বিধান নাই। 24 ঘন্টা বিনাশ্রম, 24 ঘন্টা, সেই সাথে অর্থদণ্ড। অর্থদণ্ড হতে পারে 10 টাকা পর্যন্ত অথবা উভয়বিধ দণ্ড হতে পারে, অর্থাৎ 24 ঘন্টা সেই সাথে 10 টাকা অর্থদণ্ড। ধারা 510। তাহলে মাতাল ব্যক্তির, প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশোভন আচরণ, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো নেশাগ্রস্ত হয়ে বা মাতাল হয়ে কোনো প্রকাশ্য স্থানে অথবা যে স্থানে প্রবেশের করার জন্য তার অধিকার নাই, সেই স্থানে যদি সে অনধিকার প্রবেশ করে সেই স্থানে যদি সে অশোভন আচরণ করে অথবা এমন কোনো আচরণ করে যার ফলে অন্যের বিরক্তি হয় বা বিরক্তির সৃষ্টি হয়, এরূপ বিরক্তির সৃষ্টি হওয়ার কারণে সেই ব্যক্তি বা মাতাল ব্যক্তি অবশ্যই অপরাধী হবে। ধারা 510। ধারা 510, অর্থাৎ নেশাগ্রস্ত হওয়ার পর যখন হিতাহিত জ্ঞান থাকবে না, সে কোথায় ভালো মন্দ, কোথায় যাওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে সে বুঝতে পারবে না। সে এমন কোন জায়গায় প্রবেশ করলো যেখানে প্রবেশ করার মতো অধিকার তার নাই। মনে করেন যে নেশাগ্রস্ত হওয়ার পর মসজিদে প্রবেশ করলো, কোথায়? মসজিদে। নেশাগ্রস্ত হওয়ার পর তো আসলে মসজিদে প্রবেশ করার কথা না। মসজিদ একটা ভালো জায়গা, বা হিন্দুদের যে উপাসনালয় বা খ্রিস্টানদের যে উপাসনালয়, এই সকল উপাসনালয়ে যদি প্রবেশ করে, মানে উদাহরণস্বরূপ বলতেছি, যেখানে প্রবেশ করার অধিকার, নেশাগ্রস্ত হওয়ার পরে প্রবেশ করার অধিকার সেখানে নাই, অথবা জনগণ মনে করেন যে এমন একটা জায়গায় বসে আছে, গল্প সল্প করতেছে, আড্ডা করতেছে, এই সকল জায়গায় যদি নেশাগ্রস্ত কোনো ব্যক্তি যাওয়ার পর যদি কি করে, সেখানে জনগণের যদি বিরক্তির সৃষ্টি করে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই অপরাধী হবে। ধারা 510। অর্থাৎ প্রকাশ্য কোনো স্থান হতে হবে অথবা এমন কোনো স্থান হতে পারে যে স্থানে ওই ব্যক্তির প্রবেশ করার কি অধিকার নাই। অধিকার না থাকা সত্ত্বেও যদি সেই জায়গায় প্রবেশ করে কোনো ব্যক্তির বা কোনো ব্যক্তিবর্গের যদি বিরক্তির সৃষ্টি করে, এই বিরক্তির সৃষ্টি করার জন্য তার অপরাধ হবে। ধারা 510। ধারা 510। শাস্তির পরিমাণ কি বলা আছে? বিনাশ্রম কারাদণ্ড সর্বোচ্চ 24 ঘন্টা এবং 10 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অথবা উভয়বিধ দণ্ড হতে পারে। ধারা 510। ধারা 510। এখানে অশোভন আচরণ বলতে আসলে কি বোঝায়, বা অশালীন বলতে কি বোঝায়, বা শালীন বলতে কি বোঝায়? শালীন বলতে সাধারণত নম্র, ভদ্র, বিনয়ী, এই জাতীয় ব্যক্তিদের কি আচরণকে বোঝায় শালীন আচরণ।
আর অশালীন এর পুরা উল্টা। অভদ্র আচরণ, নম্রনা, বিনয়না, এই জাতীয় যে আচরণগুলো সেটাই কি অশোভন আচরণ বা অশালীন আচরণ যদি করা হয়, এই আচরণের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বিরক্তি বিরক্তি যদি প্রকাশ পায়, যদি কোনো ব্যক্তিবর্গের বিরক্তির প্রকাশ পায় বা বিরক্তির সৃষ্টি হয়, তাহলে ওই ব্যক্তি অবশ্যই অপরাধ হবে। ধারা 510। ধারা 503 অপরাধমূলক ভীতি প্রদর্শন, শাস্তি ধারা 506। ধারা 507 বলা হয়েছে বেনামে চিঠির মাধ্যমে ভীতি প্রদর্শন, ধারা 508। ধারা 508 বলা হয়েছে দৈব আক্রোশের মাধ্যমে ভীতি প্রদর্শন করা বা দৈব আক্রোশের মাধ্যমে ভীতি প্রদর্শন পূর্বক বা প্ররোচনার মাধ্যমে যদি কোনো কার্য সম্পাদন করা হয়, তাহলে শাস্তি ধারা 508। ধারা 509 যদি এমন কোনো অঙ্গভঙ্গি বা এমন কোনো আচরণ বা এমন কোনো মন্তব্য, এমন কোনো কাজ যার মাধ্যমে অপর কোনো নারীর কি হয়, আপনার শালীনতার মর্যাদা হানি হয়, শালীনতার যদি মর্যাদা হানি হয়, তাহলে তাই ওই ব্যক্তি অবশ্যই অপরাধী হবে। ধারা 509। ধারা 510 বলা হয়েছে মাতাল ব্যক্তি কর্তৃক অশোভন আচরণের মাধ্যমে যদি কোনো ব্যক্তির বিরক্তির সৃষ্টি হয় বা কোনো ব্যক্তিবর্গের বিরক্তির সৃষ্টি হয়, তাহলে ওই ব্যক্তির অপরাধ হবে। ধারা 510। ধারা 510। ধারা 511। 511 দণ্ডবিধির সর্বশেষ ধারা। 511 ধারায় বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহ সংগঠনের উদ্যোগ করা। কি করা? উদ্যোগ গ্রহণ করা। অপরাধ করে নাই, অপরাধ করার জন্য উদ্যোগ নিতেছে, চেষ্টা করতেছে, প্রস্তুতি নিতেছে, সেটাই কি উদ্যোগ গ্রহণ। যে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্যোগ গ্রহণ করে, কি করে? শুধু উদ্যোগ গ্রহণ করছে, অপরাধ এখনো করে নাই। এখন যাবজ্জীবন কারাদণ্ড যদি কোনো ব্যক্তিকে মেরে ফেলা হয় বা অপরাধজনক নরহত্যা করা হয় বা ধর্ষণ করা হয়, এগুলার কি শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ড। চুরি করলে কি কারাদণ্ড, দস্যুতা কারাদণ্ড, ডাকাতি কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বা অন্যবিধ কারাদণ্ড হতে পারে। এই সকল অপরাধ করার জন্য যদি শুধু উদ্যোগ গ্রহণ করে, শুধু কি করছে? উদ্যোগ গ্রহণ করছে। যেমন দস্যুতার উদ্যোগ গ্রহণ কত? 393। ডাকাতির উদ্যোগ গ্রহণ কত? 399। এছাড়া অন্যান্য অপরাধ যে আছে, চুরির যদি মনে করেন চুরি করার যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে তার শাস্তি কত? 511 ধারা। কারণ চুরি 378, চুরির শাস্তি 379, 380-তে কি বাসগৃহ হতে চুরি 381, কেরানি অথবা ভৃত্য কর্তৃক চুরি, চাকর কর্তৃক চুরি 382, প্রস্তুতি সহকারে চুরি। আর চুরি করার যদি উদ্যোগ গ্রহণ করে, চুরি এখনো করে নাই, চুরি করলে তো অপরাধ চলে যাবে 379 থেকে 382 ধারা পর্যন্ত। কিন্তু চুরি করার শুধু উদ্যোগ নিছে, প্রস্তুতি নিতেছে যে আমি চুরি করব। মনে করেন যে গ্রাম অঞ্চলের মানুষগুলো যে চুরি করে, শরীরে পুরা শরীরে দেখা যায় সিনেমার ভিতরে পুরা শরীরটা তেল লাগায় ফেলে, এই করে সেই করে, যেন ধরতে না পারে। সেজন্য কি করা হয়? প্রস্তুতি নেওয়া হয়, উদ্যোগ নেওয়া হয়। এখন চুরি কোথায় করব, প্ল্যান প্রোগ্রাম করতেছে, উদ্যোগ নিতেছে। এই উদ্যোগটা যদি নেয়, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ হতে পারে, এরূপ কোনো অপরাধ সংগঠন করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি উদ্যোগ গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই অপরাধী হবে। ধারা 511। কত ধারা? 511। এটা না উদাহরণ দেওয়া যায়, দুটা উদাহরণ আছে। মনে করেন রাসেল একটি বাক্স ভেঙে কিছু গহনাপত্র চুরি করার উদ্যোগ করে। কি করে? রাসেল একটা বাক্স ভেঙে কিছু গহনাপত্র চুরি করার উদ্যোগ গ্রহণ করে এবং অনুরূপ বাক্স খোলার পর বা ভেঙে ফেলার পর কোনো প্রকার গহনা পায় না। মানে বাক্সটা ভেঙে ফেলে কি জন্য? যে বাক্সের ভিতরে গহনা আছে, টাকা পয়সা আছে, সেই বাক্সটা ভেঙে ফেলে কি ওই গহনাপত্র বা টাকা পয়সা যা থাকবে সেটা কি করবে? চুরি করবে। কিন্তু বাক্স ভেঙে ফেলার পর সেই বাক্সে কোনো প্রকার গহনা বা টাকা পয়সা পায় না বা টাকা পয়সা ছিল না। যেহেতু রাসেল চুরি করার উদ্যোগের জন্য, চুরি করার উদ্যোগ সহ বাক্সটি ভেঙে ফেলেছে, তাই রাসেল 511 ধারা অনুযায়ী অবশ্যই অপরাধী হবে। যদি সে বাক্স ভেঙে যদি চুরি করত, তাহলে অপরাধটা কত ধারায় হতো? 461। অপরাধ 461। বাক্স ভেঙে ফেলে যদি বা বাক্স ভেঙে ফেলে বা উন্মুক্ত করে বা কোনো বক্স ভেঙে ফেলে বা উন্মুক্ত করে যদি কি করা হয়,
কোনো সম্পত্তি যদি ক্ষতি সাধন করা হয় বা গ্রহণ করা হয় তাহলে অপরাধ হবে ধারা 461। আর ওই বাক্সর যদি সে দায়িত্বপ্রাপ্ত হয়ে যদি সে কি করে ভেঙে ফেলে অথবা উন্মুক্ত করে তাহলে ধারা 462। মনে আছে? তাহলে 511। এখানে সে কি করছে? চুরি করার উদ্যোগ গ্রহণ করছে, কিন্তু কি করতে পারে নাই? এখানে সে চুরি করতে পারে নাই, কারণ ওই বাক্সর ভিতরে কোনো টাকা পয়সা ছিল না বা কোনো গহনাপত্র ছিল না, কিন্তু সে উদ্যোগ নিয়েছিল শুধু। এই উদ্যোগটা নেওয়ার কারণে তার অপরাধ হবে ধারা 511। আর একটি উদাহরণ, খোকন সুজনের পকেট মারার জন্য তার পকেটে হাত ঢুকিয়ে দেয়। এটা সচরাচর ঢাকা বা মেট্রোপলিটন এলাকা বা যেখানে জনমানব বেশি থাকে সেই সকল এলাকায় কি বেশি বেশি পকেট মারা হয়। যেমন এখন যে এই ঈদের বাজার, এই বাজারের ক্ষেত্রে আপনার দেখা যায় কি বেশি বেশি পকেট মারা হয়, বেশি বেশি পকেট মারা হয়। এখন একজন ব্যক্তি কি করছে? পকেট মারার জন্য অপর একজন ব্যক্তির পকেটে হাত ঢুকায় দিছে। এখন পকেটে হাত ঢুকায় দেওয়ার পর কোনো টাকা পয়সা পায় নাই, কিন্তু তার উদ্দেশ্য ছিল কি? পকেট মারা। তার উদ্দেশ্য ছিল পকেট মারা বা তার পকেটে হাত ঢুকে কিছু টাকা চুরি করে নেওয়া। এই যে পকেটে হাত ঢুকাইছে, অর্থাৎ চুরি করার উদ্দেশ্যে হোক বা পকেট মারার উদ্দেশ্যে হোক বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠান করার উদ্যোগ যে গ্রহণ করছে, এই গ্রহণ করার জন্যই সে অপরাধী হবে ধারা 511, কারণ সে কোনো টাকা পয়সা সেখানে পায় নাই। যদি পাইতো তাহলে অন্য ধারায় অপরাধ হয়ে যাইতো, যেহেতু পায় নাই সেহেতু অপরাধটা হবে ধারা 511। ধারা 511। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ সংঘটনের যদি উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 511। এখানে কিছু কিছু অপরাধ আছে, যেমন দস্যুতার যদি উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে তার শাস্তি 393। এখানে উদ্যোগ গ্রহণের কি অপরাধ? অপরাধের শাস্তি আছে। দস্যুতার উদ্যোগ গ্রহণের অপরাধের শাস্তি 393। ডাকাতির আপনার উদ্যোগ গ্রহণের শাস্তি 399। এছাড়া অন্যান্য যে অপরাধগুলো আছে কারাদণ্ডে দণ্ডনীয় বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের উদ্যোগ গ্রহণের যদি শাস্তি না থাকে তাহলে সেই অপরাধের শাস্তিগুলো অবশ্যই 511 ধারায় হবে। কত ধারায় হবে? ধারা 511। যেমন চুরির উদ্যোগ গ্রহণের অপরাধের শাস্তি ওইখানে চুরির যে ধারাগুলো আছে 378 থেকে 382 ওইখানে বলা নাই, অথবা 356 ধারায়, 359 ধারায়, 461, 462 এখানে উদ্যোগ গ্রহণের কথা বলা নাই। উদ্যোগ গ্রহণ করলে যে শাস্তিটা হবে সেটা কথা বলা নাই। যেহেতু এখানে বলা নাই তাহলে চুরির উদ্যোগ যদি কোনো ব্যক্তি গ্রহণ করে তাহলে তার শাস্তি হবে ধারা 511। ধারা 511। তাহলে ধারা 503 ধারায় বলা হয়েছে অপরাধমূলক ভীতি প্রদর্শন, শাস্তি 506। 507 বেনামী চিঠিপত্রের মাধ্যমে, 508 দৈব আক্রোশের মাধ্যমে, 509 কোন নারীর শালীনতা যদি নষ্ট করা হয় কিভাবে? কথার মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে অথবা এমন কোনো কাজের মাধ্যমে যদি কি করা হয় শালীনতা নষ্ট করা হয় তাহলে অপরাধ 509। 510 ধারায় বলা হয়েছে মাতাল ব্যক্তি কর্তৃক অশোভন আচরণ, যে আচরণের মাধ্যমে অন্য কোনো ব্যক্তির বিরক্তির সৃষ্টি হয়। আর এই অশোভন আচরণটা যদি কোনো প্রকাশ্য স্থানে হয় বা প্রকাশ্য স্থানে ঘটে তাহলে অবশ্যই ওই ব্যক্তি অপরাধী হবে ধারা 510। 511তে বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ডের দণ্ডনীয় কোনো অপরাধ সংগঠনের যদি উদ্যোগ গ্রহণ করা হয় বা প্রস্তুতি নেওয়া হয় তাহলে অপরাধটা হবে ধারা 511। তাহলে ওই ব্যক্তির অপরাধ ধারা 511। 503 ধারা থেকে 511 ধারা পর্যন্ত কোন ধারা বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার, বোঝা গেছে। জি স্যার। বোঝা গেলে আলহামদুলিল্লাহ। জাকারিয়া ভাই, আপনি মাঝখানে 2-3টা ক্লাস মনে হয় করেন না, আপনার ভিডিও দেওয়া আছে। যদি ঝামেলা মনে হয় অবশ্যই ভিডিও দেখে নেবেন, ক্লাসেরই ভিডিও। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। আর 1 ধারা থেকে 511 ধারা পর্যন্ত টোটাল ক্লিয়ার, দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধিও ক্লিয়ার। এরপরে আছে সাক্ষ্য আইন আর পিআরবি। সাক্ষ্য আইন আর পিআরবি, সাক্ষ্য আইনটা হবে কাল দিন পর অথবা তার 2-1 দিন পর, দণ্ডবিধি 1 দিন অথবা 2 দিন রিভিশন করব। কথা বুঝতে পারছেন? 1 ধারা থেকে 511 ধারা পর্যন্ত
রিভিশন করব। যদি কোনো ধারায় কোনো ভুল থাকে, কোনো ধারায় যদি কোনো বোঝার যদি কোনো সমস্যা হয়, বুঝতে যদি কষ্ট হয়, অবশ্যই জানাবেন। কালকে অবশ্যই দেখবেন 1 ধারা থেকে 511 ধারা পর্যন্ত কোনো ধারায় সমস্যা থাকলে ধারাটা টোকা রেখা দেবেন। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। তাহলে আজকের মতো ইনশাল্লাহ এখানে শেষ। অবশ্যই দেখবেন 1 ধারা থেকে 511 ধারা পর্যন্ত কোনো ধারায় কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা। আগামী শুক্রবার, আজকেই বলে রাখি, আগামী শুক্রবার ফুল দণ্ডবিধি আইন থেকে প্রশ্ন করা হবে। 5টা প্রশ্ন দেব, ছোট ছোট প্রশ্ন, খুব একটা বেশি প্রশ্ন দেব না, ছোট ছোট প্রশ্ন দেব, শুধু ধারার আলোকে প্রশ্ন দেব, বেশি লেখার দরকার নাই। তাহলে আজকের মতো ক্লাস এখানে ইনশাল্লাহ শেষ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।